ফুল ফোটে বন, বাগান আর ফসলের মাঠে। সেই রূপসী ফুলের গভীরে অমৃতের খোঁজে নিরন্তর উড়ে বেড়ায় এক ক্ষুদ্র প্রাণ। তার ডানার স্পন্দনেই লুকিয়ে আছে আগামীর সভ্যতা। আমাদের প্রতিদিনের খাবারের পাতে যে রং, যে স্বাদ, যে বৈচিত্র্য, তার বড় একটি অংশের পেছনে রয়েছে এই ছোট্ট পতঙ্গের নীরব পরিশ্রম। বিন্দু বিন্দু মধুর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল অর্থনীতি, এক জটিল বাস্তুতন্ত্র আর মানব সভ্যতার দীর্ঘ সহযাত্রার গল্প। এ শুধু একটি পতঙ্গের গল্প নয়, এ এক নীরব নির্মাতার গল্প, সভ্যতার বন্ধু মৌমাছি। মানুষ যখনও কৃষক হয়নি, শহর বানায়নি, সভ্যতার নামও শেখেনি, তখনও ছিল মৌমাছি। বুনো ফুল থেকে নেকটার সংগ্রহ করে সে বানিয়েছে মধু, আর মানুষ সে আদিম সময় থেকেই খুঁজে পেয়েছে সেই সোনালি সুধার স্বাদ। গুহাবাসী যাযাবর মানুষদের আদিমতা আর একটু একটু করে গড়ে ওঠা সভ্যতায় সবসময় পাশে ছিল মৌমাছি। ভারতের ভীমবেটকা মহাদেব কিংবা স্পেনের ভ্যালেন্সিয়া পাহাড়ের গুহায় এখনও দীপ্তিমান প্রাচীন সভ্যতার মধু সংগ্রহের নির্বাক পোর্ট্রেট। আফ্রিকায় প্রায় 40,000 বছর আগের গুহাচিত্র একই কথা বলে। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস, সূর্যদেবতা রায়ের চোখের পানি থেকে জন্ম মৌমাছির, আর ফারাওদের বলা হয় মৌমাছির রাজা। সে সময় রাজকীয় আর পবিত্রতার প্রতীক ছিল মৌমাছি। ওষুধ, খাদ্য ও দেবতাদের নৈবেদ্য হিসেবে মধু ব্যবহারের প্রমাণ মেলে পাথরের গায়ে আঁকা চিত্রলিপিতে। আহনুজেন কাপ একটি মৌমাছির নাম, যার আরাধনা করত মায়ানরা। মুদ্রা আর খাদ্য হিসেবে ব্যবহার করত মধু। পবিত্র কোরআনের 16তম সূরার নাম আন-নাহল বা মৌমাছি, যেখানে মৌমাছি ও মধু বর্ণিত হয়েছে মানুষের জন্য দৃষ্টান্ত এবং রোগ নিরাময়ের উৎস হিসেবে। বাইবেলেও ঠাঁই পেয়েছে মধুর গুণকীর্তন। মধুর আধ্যাত্মিক ও ঔষধি গুরুত্বের শত শত বর্ণনা রয়েছে প্রাচীন ভারতের ঋগ্বেদ ও আয়ুর্বেদ শাস্ত্রে। মৌমাছিকে দেবতার বার্তাবাহক বলেছে গ্রিক আর কেল্টিক লোকগাথা। সভ্যতা সমৃদ্ধ করতে পূর্বপুরুষদের ধারাবাহিকতায় মৌতন্ত্রকে বাক্সবন্দী করেছে আধুনিক মানুষ। নিয়ন্ত্রিত পদ্ধতিতে করছে মৌচাষ। মৌমাছির সামাজিক কাঠামোকে মৌচাষের পুঁজি করেছেন মৌআল্লাহ। অবাক করা সেই সমাজে চলে এক নায়কতন্ত্র, যার নেতৃত্বে রানী মৌমাছি। গবেষকরা বলছেন মৌচাক হল পৃথিবীর অন্যতম সুশৃঙ্খল রাষ্ট্র, যেখানে রানী মৌমাছিকে ঘিরে গড়ে ওঠা সাম্রাজ্য টিকে থাকে কর্মী মৌমাছির নিরলস পরিশ্রমে। মৌশিল্প এখন অর্থনৈতিক সমৃদ্ধির এক অনন্য প্রতীক।
গ্রামীণ ঐতিহ্য ও জীবিকাকে ছাপিয়ে হয়ে উঠেছে বিলিয়ন ডলারের বাণিজ্য। বিশ্ববাজার বিশ্লেষণ বলছে 2024 সালে মধু ও মৌপণ্যের বৈশ্বিক বাজারের আকার ছিল 9.31 বিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ এই বাজার দাঁড়াবে 11.78 বিলিয়ন ডলারে। মৌচাকের নিখুঁত জ্যামিতিক সরভুজ ঘরে হাজারো শ্রমিক মৌমাছির তিলে তিলে জমানো সোনালী তরল মধুই মৌ কলোনির প্রধান সম্পদ। এই কলোনিকে কেন্দ্র করেই গড়ে ওঠে বৈজ্ঞানিক মৌচাষ বা এপিকালচার। প্রাকৃতিক মিষ্টি, খাদ্য, পানীয় আর ওষুধ হিসেবে মধুর ব্যবহার হয়ে আসছে যুগ যুগান্তরে। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, পুষ্টিগুণের আধার এই মৌপণ্য প্রাকৃতিক এক অনন্য উপহার। আমরা যদি চাতে চিনির পরিবর্তে আমরা 1-2 ফোঁটা মধু মিশিয়ে খাই, তাইলে আমাদের শরীরের জন্য যেমন এটা উপকারী, এবং সেটা কিন্তু আমাদের অন্যান্য আমাদের যে ডায়াবেটিস বা অন্যান্য যে আমাদের এলডিএল কোলেস্টেরল যে বৃদ্ধি, সেটাও কিন্তু আমাদের হ্রাস পাবে। এবং মধু যদি আমরা নিয়মিত খাই, আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ হৃৎপিণ্ডের যে নানা জাতীয় সমস্যা, সেটাও কিন্তু সে ইমপ্রুভ করে। এবং আমাদের মা বোনদের যে রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন তন্ত্রের যে বিভিন্ন ধরনের প্রদাহ বা যে স্বাস্থ্য সুরক্ষায় মধু কিন্তু অত্যন্ত উপকারী। এবং আমাদের পুরুষদের মাঝেও কিন্তু আপনি দেখবেন যে অনেকেরই ইরেকটাইল ডিসফাংশন থাকে, শারীরিক সক্ষমতা অত্যন্ত কম থাকে, কিন্তু যদি মধু প্রাকৃতিকভাবে ওষুধ সেবন না করে নিয়মিত গ্রহণ করে, তাহলে কিন্তু তার শারীরিক সক্ষমতা বা ইরেকটাইল ডিসফাংশনও কিন্তু বৃদ্ধি হয়। ফলজ বনজ শস্যে শ্যামল বাংলাদেশ। ফুলের এই দেশ মৌমাছির জন্য এক আশ্রয়ভূমি। সরিষা, ধনিয়া, কালোজিরা, পেঁয়াজ, লিচু, লেবু জাতীয় ফসল, অসংখ্য কৃষিজ উদ্ভিদে মৌমাছি হয়ে ওঠে নীরব সহায়ক। ধনিয়া ফুলে মধুর টানে আসে মৌমাছি। এক ফুল থেকে আরেক ফুলে যেতে যেতে সে বয়ে নেয় পরাগরেণু। এতে বাড়তে পারে ফল ধরার হার, উন্নত হতে পারে ফলের গুণমান। পেঁয়াজের মতো বীজ নির্ভর ফসলেও কার্যকর পরাগায়ন অত্যন্ত জরুরি। সেখানে মৌমাছি শুধু অতিথি নয়, উৎপাদনের অংশীদার। কালোজিরা, লিচু, সরিষা এসব ফসলেও মৌমাছির উপস্থিতি কৃষকের জন্য হয়ে উঠতে পারে বাড়তি আশীর্বাদ। তবে এই গ্রহণযোগ্যতার পথ সহজ ছিল না। একসময় অনেক কৃষক মনে করতেন মৌমাছি ফুল নষ্ট করে, তাই মৌয়ালরা যখন ক্ষেতের পাশে বাক্স বসাতে চাইতেন আপত্তি আসত, থাকত সন্দেহ, দ্বিধা, অবিশ্বাস। প্রথম যখন আমরা ফসলের মাঠে যেতাম, ফুলের মাঠে যেতাম, তখন সাধারণ পাবলিক আমাদেরকে ভুল বুঝতো, বলতো যে মধু এরা ফুল খাইয়ে ফেলে, ফুলের ক্ষতি হয়। এখন দেখা যেতেছে আমাদের সময়টা এসে আমরা মানে খুবই ক্লিয়ার পাইছি। আমাদের ক্ষেতের কাছে নিয়ে ডাইকে নিয়ে বসা, কারণ ওরা হিসাব করে, আগে হিসাব করছে ক্ষতি হয়, এখন হিসাব করছে হচ্ছে আপনার ফলন বৃদ্ধি বেশি হয়। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ধীরে ধীরে বদলে দিয়েছে সেই ধারণা। যেখানে মৌবাক্স বসেছে সেখানে অনেক ক্ষেত্রেই ফলন বেড়েছে, ভালো হয়েছে পরাগায়ন, উন্নত হয়েছে ফল বা বীজের মান। একদিকে মৌয়াল পেয়েছেন মধু, অন্যদিকে কৃষক পেয়েছেন বাড়তি ফলন। এ যেন প্রকৃতি, কৃষি আর গ্রামীণ অর্থনীতির এক সুন্দর সমঝোতা। এখন এই মৌমাছি আসার পরে আমাদের এটা অনেক ফল বৃদ্ধি পাচ্ছে। যেমন একটা ফুলের থেকে আর একটা ফুলে যাচ্ছে, এটা পরাগায়ন হচ্ছে মৌমাছি। যেমন পুরুষ ফুলের থেকে মহিলা ফুলে যাচ্ছে মৌমাছি। এখন আমাদের এটা মিস হচ্ছে আর কি পরাগায়নের মাধ্যমে। এখন
আগের থেকে অনেক ফলন বৃদ্ধি পাচ্ছে। যেমন আগে হতো 10 মণ বিঘায়, এখন হচ্ছে 15 মণ 16 মণ বিঘায়। শুধু মধু নয়, মোম, রয়্যাল জেলি, প্রোপালিস আর মৌবিষের মতো মূল্যবান পণ্য বাজারে সরবরাহ করছে মৌআল্লা, যা চড়া মূল্যে বিক্রি হয় আন্তর্জাতিক বাজারে। পিছিয়ে নেই বাংলাদেশও। গেল 5 বছরে 600 গুণ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের মধু খাত। বছর উৎপাদন প্রায় 15,000 টন। এই যোগান আসে মৌয়ালদের খামার আর সুন্দরবনের প্রাকৃতিক উৎস থেকে। ওই সরিষা ফুল থেকে কালেকশন করার পরে ধনিয়া, কালো জিরার সিজনটা যায়। এর পরবর্তীতে আবার লিচু ফুলের মৌসুমটা আসে। আম, লিচু, সাজনা, ওইটার একটা মিক্সড হয়, তো ওইটা কালেকশন। তারপরে গিয়ে আবার হচ্ছে সুন্দরবন, খলিশা ফুল, তারপর কেওড়া, গরান, বাইন, নানান রকমের ফুল ফুটে, তো খলিশাটা একটু বেশি। তাল ফুল, শিমুল ফুল, এগুলো থেকে প্রচুর পাই। অল্প কিছু গাছ থেকে দেখা গেছে যে ওই সময়টাতে আমরা ভালো রস পাই, যেটাতে মৌমাছিকে আর খাবার দিতে হয় না। বাট যদি একটা বাগান পেতাম তাহলে হয়তো এখান থেকে আমরা মধু আহরণ করতে পারতাম। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মধুর বার্ষিক উৎপাদন 25,000 টনে উন্নীত করা সম্ভব বলে দাবি মৌবিজ্ঞানী ডক্টর এম সাখাওয়াত হোসেনের। আমাদের দেশে এক্সিস্টিং যে সিচুয়েশন, সেই অবস্থায় শুধুমাত্র সরিষার থেকে আমরা প্রায় 25,000 টন মধু আমরা কালেকশন করার আমাদের ক্যাপাসিটি আছে। তাইলে ওভারঅল বাংলাদেশে আপনি আমাদের লিচু, বিভিন্ন সোর্স যেগুলো আছে, সেই সোর্সগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে চাই এবং সেইখানে আমাদের কলোনির সংখ্যা বাড়াইতে হবে। কলোনির সংখ্যা যদি আমরা 2-4 করে দেই, মনে করেন 60,000 আছে, আমরা 1,20,000 করে দিলাম, তাইলে দেখা যাবে যে আমরা প্রায় 20,000 টনের মতো আমরা হানি হারভেস্ট করতে পারবো। মধু ছাড়াও মৌ কলোনির বিভিন্ন উপজাত নিয়ে দারুণ সম্ভাবনা তুলে ধরলেন তিনি। তার যে অন্যান্য উপজাতগুলো রয়েছে, তার যে আপনার মোম রয়েছে, সেই মোমটা আমরা ইউটিলাইজ করি না, যেটা থেকে ভালো আপনার মনে করেন আমরা অয়েন্টমেন্ট তৈরি করতে পারি। তারপরে তার যে প্রোপোলিস রয়েছে, যে প্রোপোলিসটা হচ্ছে আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি রয়েছে, সেই প্রোপোলিসটা আমরা হারভেস্ট করে এখনও আমরা সেই মানে যে পরিমাণ আমাদের প্রত্যাশা সেই অনুযায়ী আমরা হারভেস্ট করতে পারছি না। আমাদের টেকনোলজির অভাব রয়েছে। তারপর আমরা পোলেন হারভেস্ট করতে পারছি, কিন্তু হারভেস্ট করার পরে এই পোলেনটাকে যে আমরা প্রসেস করব, এটাকে মানে ভালোভাবে রেখে বাজারজাত করা অথবা মৌমাছিকে খাওয়াবো, সেই জিনিসগুলোর টেকনোলজি কিন্তু এখনও আমাদের পূর্ণগভীরভাবে চাষিদের হাতে পৌঁছায় নাই। তারপরে দেখেন যেমন রয়্যাল জেলি রয়েছে, খুবই আমরা বলি যে নিউট্রিশাস একটা খাদ্য, মৌমাছির দুধ বলা হয়। তো এই রয়্যাল জেলি আপনার অ্যান্টিবডি, আপনার লাইফ এক্সপেক্টেন্সি সব কিছু বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা রয়্যাল জেলিকে আমরা সাপ্লিমেন্ট হিসাবে যে নিয়ে আসবো, সেটাও কিন্তু এখন নিয়ে আসতে পারিনি। তারপর দেখবেন যে ক্যান্সার ট্রিটমেন্ট এবং আদার অ্যান্টিভ্যানম তৈরি করার ক্ষেত্রে আমরা মৌমাছির যে বিষ, সেই বিষটাকে আমরা অ্যাপিটক্সিন, এই বিষটাকে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো চাষি বা কেউই এই জিনিসটাকে হারভেস্ট করছে না। সভ্যতা তখনও শুরু হয়নি, মানুষ যাযাবর, শিকারেই মেলে খাবার। মৌচাকের মধু ক্ষুধা, তেষ্টা আর পুষ্টি মেলাত আদি মানবদের। মানুষ ও মৌমাছির সম্পর্কটা আরও গভীর হয় যখন সভ্যতার বীজ বুনে মানুষ হয়ে ওঠে কৃষক। কৃষকদের আবাদ করা ফসলের ফুলে থাকা নেকটারের টানে মৌমাছিরাও চলে এলো মানুষের সান্নিধ্যে। শুরু হলো সভ্যতা ও প্রকৃতির এক যৌথ পথচলা। ফলের বাগান কিংবা ক্ষেতের কাছে মৌমাছির এই পাশে হাজার বছর ধরে তুষ্ট মানুষও, কেননা এতে চাক থাকত হাতের নাগালে, মধু মিলত অতি সহজেই। তবে ফসল আর মৌমাছির এক বিচিত্র সন্ধি আবিষ্কার হয় 1800 শতকে। জার্মান বিজ্ঞানী ক্রিশ্চিয়ান কনরাড স্প্রেঙ্গেল দেখলেন যে ফসলে মৌমাছির উপস্থিতি আছে, সেই ফসলের ফলন বেড়েছে। দেখলেন মৌমাছি ফুলের নেকটার মুখে নিলেও
পায়ে পায়ে সংগ্রহ করে ফুলের পরাগ। 1793 সালে তিনি প্রমাণ করলেন, মৌমাছি যখন এক ফুল থেকে উড়ে আরেক ফুলে যায়, তখন পুরুষ ফুলের পরাগরেণুর সাথে মিলন হয় স্ত্রী ফুলের। অর্থাৎ মৌমাছি কেবল মধু সংগ্রাহক নয়, বরং প্রকৃতির এক পরাগায়নকারী, যে নীরবে নিভৃতেই নিশ্চিত করছে ফসলের বংশবৃদ্ধি আর উচ্চ ফলন। গবেষণা বলছে, পৃথিবীর ৮০% সপুষ্পক উদ্ভিদ তাদের বংশবৃদ্ধির জন্য কোনো না কোনোভাবে পরাগায়নকারীর উপর নির্ভর করে, আর এই পরাগ বহন করে উদ্ভিদ জগৎকে টিকিয়ে রেখেছে মৌমাছি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে বিশ্বের প্রধান ১০০টি ফসলের মধ্যে ৭১টিই মৌমাছির মাধ্যমে পরাগায়িত হয়। গাণিতিক হিসেবে এটি প্রায় ৭০%। মৌমাছিরা প্রতি বছর বিশ্ব অর্থনীতিতে প্রায় ২০০ থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক অবদান রাখে এসব পরাগায়নের মাধ্যমে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে প্রায় শতাধিক ফসল উৎপাদিত হয়। এর প্রায় ৭০% ফসলের পরাগায়ন নির্ভর করে মৌমাছির ওপর, আর বাংলাদেশের মানুষের খাদ্যের প্রায় ৩৫% আসে সরাসরি মৌমাছি নির্ভর পরাগায়নের মাধ্যমে। এমন একটি পৃথিবী কল্পনা করুন, যেখানে ফল নেই, ফসলের ফলন নেই, হয়ে উঠছে দুর্ভিক্ষে ধূসর। মৌমাছি না থাকলে আগামীর পৃথিবী শুধু নয়, থমকে যাবে সভ্যতাও। বড়ই নিয়ে গবেষণা করেছি যে বড়ইতে যদি আমরা আমাদের পরাগায়ক না থাকে তাহলে আমাদের কি পরিমাণ আসলে ফলন হয়। আমরা দেখেছি যদি পুরোপুরি আমরা ব্লক করে দেই, কোনো পরাগায়ককে আসতে না দেই, তাহলে সেখানে বড়ইতে আমরা কোনো ফলন পাই না। যে লিচুর ফলনও আপনার প্রায় শূন্য হয়ে যায়। তারপর আমরা চালতা গাছে কাজ করেছি, জামরুল গাছে কাজ করেছি, তারপর আপনার সরিষাতে কাজ করেছি। তো আমরা প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই দেখি যে পরাগায়কের অনুপস্থিতি আসলে ফসলের ফলন তীব্রভাবে আপনার কমিয়ে দেয়। যেখানে পরাগায়ক নাই সেখানে দেখবেন হাত দিয়ে আপনার পেঁয়াজ গাছে আপনার পলিনেশন করাইতে হয়, তাহলে এটা একটা এক্সট্রা খরচ হিসেবে চলে যায়। আপনারা দেখেন আগে আপনারা ওই যে মিষ্টি কুমড়া, আমাদের লাউ, এই জাতীয় যে ফসলগুলো রয়েছে সেখানে কিন্তু হাত দিয়ে যে পরাগায়ন করাইতে হতো। কারণ কি, যে আমাদের পরাগায়কের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। মৌমাছি শুধু মধু আনে না, সে আনে ফল, আনে বীজ, আনে জীবনচক্রের ধারাবাহিকতা। মৌমাছিকে রক্ষা করা মানে বনকে বাঁচানো, কৃষিকে বাঁচানো, খাদ্যকে বাঁচানো। যে বর্তমান যে সরকার, প্রধানমন্ত্রী, ওনার একটা নির্দেশনা রয়েছে সারা বাংলাদেশে আপনার বৃক্ষরোপণ 25 কোটি 5 কোটি গাছের মতো তারা প্রথম দিকে করবে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চাবো পলিসিতে যাতে বৎসরের বিভিন্ন সময়ে ফুল আসে, ফল থাকে, সেই ধরনের প্ল্যান্টগুলোকে সিলেকশন করার জন্য। ফলজ, বিশেষ করে ফলজ, যেমন আমরা বলতে পারি যেমন বড়ইতে আপনার একটা সিজনে থাকে, তারপর হচ্ছে সাজনাতে সারা বছর পাওয়া যায়, লেবুতে সারা বছর থাকে, লিচি, আম, তারপর হচ্ছে আপনাদের খুদি জাম। তো এই ধরনের গাছগুলো আমরা এমনভাবে সিলেক্ট করব যাতে আমাদের এই যে মৌমাছি না শুধু অল পরাগায়ক, আমাদের যত উপকারী প্রাণী আছে এবং যারা এই প্রকৃতিতে এই ধরনের খাবার খেয়ে বেঁচে থাকে, তাদের জন্য আমাদের একটা হ্যাবিটেট আমরা ডেভেলপ করতে পারতেছি। এটা শুধুমাত্র কিন্তু আমার কৃষিতে অবদান রাখবে তা না, আমার জৈব বৈচিত্র্য আপনার অক্ষুণ্ণ রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মৌমাছি বাঁচলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে কৃষি, বাঁচবে সভ্যতা।